কিন্তু তখন তো তিনি পড়ছেন, হিন্দু কলেজে পড়ছেন, তো চাকরিতে ঢুকবেন কি করে? পড়াশোনা বন্ধ করতে হবে আর চাকরিতে ঢুকতে হবে, দুটো একসাথে তো হতে পারে না। কিন্তু দেখুন ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় একটা ট্যালেন্টকে বাঁচানোর জন্য কি কাণ্ড করেছিলেন। তখন ব্রিটিশ গভর্নমেন্টের সার্ভেয়ার জেনারেল থেকে, তো সরকারি চাকরি ওটা ছিল, আর হিন্দু কলেজও সরকারি ছিল, ফলে ঠিক হলো, ঠিক আছে রাধানাথ সিকদারকে চাকরিতে নিয়ে নিচ্ছি আমরা ওই গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেতে সিম্পল সার্ভেয়ার হিসেবে, একদম নিচের যে পোস্ট সেই পোস্টে নেওয়া হলো। মাসে 30 টাকা মাইনে। পড়াশোনা পড়াশোনা করতে কি হবে হিন্দু কলেজে? শেষ হয়নি তো এখনো পড়াশোনা, সেটা হবে। সরকার কতটা ভালো ছিল তখন ভাবুন আপনি, সরকার বললো ওটাও হবে, ওর মতো ট্যালেন্টেড ছেলে ও ওটাও করবে। কি করে করবে? ও সকালে পড়াশোনা করবে ইয়েতে হিন্দু কলেজে, তারপর দুপুরবেলা চলে আসবে, এসে সার্ভেতে চাকরি করবে। এই দুটোই ও করতে পারবে, যাতে ও দুদিক দিয়ে ওর ট্যালেন্টটা প্রকাশ পায়, ট্যালেন্টটা নার্চার্ড হয়, ঋদ্ধ হয় আর কি। আপনি ভাবুন এইসব তৎকালীন যেসব ভেবেছে ওরা একটা ট্যালেন্টকে বাঁচিয়ে রাখার জন্য, আমরা কত এইসব ভাবি, এসব আপনারা ভাববেন এগুলো, এইগুলো বলার উদ্দেশ্যে আর কি। শুধু তাই নয়, আরো অবাক হবেন আপনি, যে প্রথম পোস্টিং সকলেরই হয় হেড অফিসে, অর্থাৎ দেরাদুনে। সুতরাং রাধানাথ সিকদারের প্রথম পোস্টিং হওয়া উচিত ছিল দেরাদুনে, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বললেন না, ওর প্রথম পোস্টিং হবে কলকাতায়। কেন? প্রথম পোস্টিং যদি দেরাদুনে হয়ে যায়, তাহলে ওর হিন্দু কলেজে পড়াশোনার সমাধি ঘটে গেল, আর হবে না পড়াশোনা। সেই জন্য ওকে কলকাতাতে পোস্টিং দাও, যাতে কলকাতায় কাজটাও করতে পারে সার্ভেতে, এবং হিন্দু কলেজে পড়াশোনাটা চালাতে পারে। কতটা তারা কনসিডারেট ছিলেন, এটা এটা ভাবলেও আমাদের অবাক লাগে। এই জন্য রাধানাথ সিকদার কলকাতায় চাকরি শুরু করলেন সার্ভেতে 31 সাল থেকে। 32 সালে তিনি চলে গেলেন, 1 বছর ইনি কলকাতায় কাজটা করেছিলেন, তারপর 32 সালে তিনি দেরাদুনে গেছেন। তারপর ওই ঘটনা, ওই সেই 43 সালের ঘটনা যেটা বললাম আমি, সেই জজ সাহেবের ঘটনা। কলকাতায় যেখানে কাজ করেছিলেন সেই কাজের জায়গাটা আপনাদের বলি, যদি কলকাতায় যখন আসবেন আপনারা, তখন আপনারা দেখতে পাবেন শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে আপনি যদি উত্তর দিকে যান, উত্তর দিকে গেলে জায়গাটার পাইকপাড়া। এই পাইকপাড়া জায়গাটায় আপনি বিটি রোডে ঢুকবেন, শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড। বিটি রোড বলেই সবাই জানে। আপনি শ্যামবাজার থেকে বিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে উত্তর দিকে হাঁটছেন, আপনাকে হাঁটতে হবে 7-8 মিনিট, এর বেশি হাঁটতে হবে না। গাড়ি করে গেলে 2-1 মিনিট, আপনি 7-8 মিনিট হাঁটলেন, হাঁটলেই দেখতে পাবেন ওই বিটি রোডের ডান দিকে, মানে রাস্তার ডান হাতে একটা টাওয়ার, বিশাল লম্বা একটা টাওয়ার। এই টাওয়ারটা 75 ফুট লম্বা। এই টাওয়ারটা বানানো হয়েছিল ওই 1830-31 সালে বানানো হয়েছিল। গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই টাওয়ারটা বানিয়েছিল। আপনি সার্ভে করতে গেলে ওপর থেকে সার্ভে করতে হয় আর কি। একেবারে সিমিলার একই রকমের টাওয়ার কলকাতায় আরেকটা আছে, ওই বিটি রোড। আরো যদি আপনি 10 কিলোমিটার চলে যান এই পাইকপাড়া থেকে, এবারে দেখবেন ওই বিটি রোডের বাঁ ফুটপাতে আরেকটা একই হাইটের টাওয়ার আছে, ওইটা গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে টাওয়ার। এই দুটো টাওয়ার, দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6.5 মাইল, আজকের হিসেবে 10 কিলোমিটার। এই দুটো টাওয়ারের মাথায় ওরা উঠতে, সার্ভেয়াররা, ওই তার মধ্যে রাধানাথ সিকদার একজন, উঠে রাত্রির বেলায় ওইখানে উঠে করতেন, মোমবাতি জ্বালতেন। ও পাশে একটা মোমবাতি জ্বালতো, ও পাশে একটা টেলিস্কোপ, তাকে বলতো ওদের ভাষায়, সার্ভের ভাষায় থিওডোলাইট, ওটা টেলিস্কোপ এক ধরনের। ওইখান থেকে টেলিস্কোপ দিয়ে এই মোমবাতিটা দেখা হতো, এখান থেকে টেলিস্কোপ দিয়ে ওইখানে মোমবাতিটা দেখা হতো, এবং একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি, মানে একটা টাওয়ার থেকে একটা টাওয়ার হচ্ছে 6.5 মাইল দূরে আরেকখানা কোনো গাছ বা কোনো একটা হাট বা ছোট একটা কুঁড়ে ঘর, এটাকে ঠিক করাতো, ওখানে একটা মোমবাতি রাখা হতো। ওইখানে আবার টেলিস্কোপ দুদিক থেকেই, দুটো টাওয়ার থেকে মাপা হতো, মেপে কাগজে এটাকে একটা ট্রায়াঙ্গেল করা হতো। বুঝতে পারছেন, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, 3টে মোমবাতি 3 দিকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে।
এইটাকে কাগজে আঁকা হতো। তাহলে আমরা সবাই জানি যে একটা ট্রায়াঙ্গেলের 3টে কোণ 180 ডিগ্রি। এবার আমরা যদি একটা কোণ জেনে যাই বা দুটো কোণ জেনে যাই আর একটা সাইড মানে একটা বাহু যদি জেনে যাই, তাহলে বাকি বাহুগুলো জানতে আর কোনো অসুবিধা নেই। একটা বাহু জেনে গেছি 10 কিলোমিটার, একটা বাহু জেনে গেছি, আর অ্যাঙ্গেলগুলো জেনে গেছি, কেন কাগজে তো আঁকছি আমি, অ্যাঙ্গেলগুলো জেনে গেলাম। তাহলে একটা বাহু আর 3টে অ্যাঙ্গেল জেনে গেছি, বাকি বাহুগুলোর লেন্থ আমরা পেয়ে গেলাম, বাকি দুটো বাহু। সার্ভের প্রথম কাজটা হয়ে গেল। এইটাই যে মাপটাই প্রথম কাজ। এরপর আবার চলে গেলাম আরেকটা জায়গায়। এইভাবে মাপতে 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 ভাবুন আপনি, কন্যাকুমারিকা থেকে একদম হিমালয়, এইভাবে মেপেছিলেন জর্জ এভারেস্ট, সঙ্গে অন্তত 50-60 জন সমস্ত কারিগরি আম, উম, শেখা মানুষ, ম্যাথামেটিশিয়ান, তারপরে খালাসি, কি না নিয়ে গেছেন তিনি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এইসব যন্ত্রপাতি, ভারী ভারী সব যন্ত্রপাতি, টেলিস্কোপ, এটা ওটা নিয়ে জর্জ এভারেস্ট প্রাণ সংশয় হয়েছে। এই দি গ্রেট আর্কের কাজে কত মানুষ মারা গেছে কেউ জানে না। তারা মারা গেছে জলে ডুবে মারা গেছে, কেন হয়তো কোনো খালের ওপর দিয়ে যেতে গিয়ে মারা গেছে। কাজটা তো মাপের কাজ না, খালের ওপর, নদীর এপার ওপার মাপা হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে মারা গেছে হয়তো। বা সাপদ জন্তু, তাদের আক্রমণে মারা গেছেন, সাপের কামড়ে মারা গেছেন, বাঘের আক্রমণে, ভালুকের আক্রমণে মারা গেছেন। তবুও কিন্তু গ্রেট আর্কের কাজটা কমপ্লিট করে তবে জর্জ এভারেস্ট তিনি ফিরেছিলেন লন্ডনে। এটা কি বিরাট কাজ! আপনি দি গ্রেট আর্ক লিখবেন আপনারা, ওই ইয়েতে গুগলে লিখে আপনি ছবিটা খালি দেখবেন, কি কাণ্ড করেছেন জর্জ এভারেস্ট এবং তার এই রাধানাথ সিকদারদের মতো অসংখ্য মানুষকে নিয়ে। তার মধ্যে প্রধান ছিলেন রাধানাথ সিকদার, আরো অনেকে ছিলেন, তাদের নামগুলো বলছিলাম আমি। আর এই গ্রেট আর্কের কাজটা 1843 সালে শেষ করলেন। 1832 সালে তিনি শুরু করেছিলেন, 1843 সালে 11-12 বছর ধরে কাজটা করে তিনি শেষ করলেন। শেষ করে তিনি লন্ডনে চলে গেলেন অবসর নিয়ে, তিনি রিটায়ার করে চলে গেলেন। প্রশ্ন হচ্ছে যে এই কাজটার সঙ্গে বিজ্ঞানের কারিগরি বিদ্যা বা আমরা টেকনোলজি আর কি বলি যাকে, টেকনোলজির কোন পর্যায়ের কাজ ছিল এটা? কি বলেছে জানেন? যারা গবেষক তারা কি বলেছে, আমার কথা নয়, গবেষকদের কথা, তারা কি বলেছে শুনুন। বলেছে দি গ্রেট আর্কের যে টেকনোলজি, যে কাজ, এই কাজের সঙ্গে একমাত্র তুলনীয় হচ্ছে নাসার মুন অভিযান। 1969 চলে গেলেন চাঁদে, হ্যাঁ, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিংস, এই যে 3 জনে অভিযান করেছিলেন। যে টেকনোলজিতে চাঁদের অভিযান হয়েছিল, ওই টেকনোলজির সঙ্গে একমাত্র তুলনীয় হচ্ছে জর্জ এভারেস্টের দি গ্রেট আর্কের কাজ। তাহলে বিজ্ঞান, ওদের ভাষায় বিজ্ঞান ছিল একেবারে মানে নিজের আত্মীয়ের মতো, এবং সেই কারণেই ওরা কিন্তু প্রাণের সংশয় থাকা সত্ত্বেও এই বিজ্ঞানের এই প্রজেক্টটাকে ওরা নামিয়ে দিয়েছিল, শেষ করে গেছেন ওইখানে। তো আপনারা ছবি পাবেন ওইখানে, কাজটা যে ছবি পাবেন, আমি দেখি আর আপনাদের আর কি বলা যায়। গ্রেট আর্কের ছবি আসছে, আর একটু বলবো। এবারে রাধানাথ সিকদার ফিরে আসছে। আচ্ছা, আমি একটুখানি, কেউ একজন বলবেন আরে ভালো লাগছে নাকি শেষ করব, সেই একজন বলবেন। ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে স্যার। কে? স্যার কন্টিনিউ করুন স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তার আর খানিকটা বলি। এ তো শেষ হবে না, তো খানিকটা বলি আমি। যখন বলবেন না তখন আমি একটু কমিয়ে আনবো, যখন সময় হয়ে আসবে আর কি। এবারে আসি আমরা, রাধানাথ সিকদার দেরাদুন থেকে ফিরছে কলকাতায়, পোস্ট বড় ইয়ে হয়ে গেছেন, পোস্ট অনেক উঁচু হয়ে গেছে। পোস্টটা কি? রাধানাথ সিকদারের শেষের দিকে পোস্ট, মানে 1845 এর আগে, 1845 সালের আগে রাধানাথ সিকদার ওই সার্ভেয়ার থেকে যে পোস্টে উঠেছিলেন, সেই পোস্টটার নাম ছিল কম্পিউটার। হ্যাঁ, নামটা কম্পিউটার। আজকে কম্পিউটার কথাটা আপনারা যে দেখছেন, এই কম্পিউটার কথাটা তখনকার কথা, 1845 এর আগে। কম্পিউটার মানে বাংলা হিসেব হচ্ছে গণক,
অর্থাৎ যিনি গণনা করেন ম্যাথামেটিক্সকে কাজে লাগিয়ে। এই রকম গণক সেই সময় সার্ভে অফিসে অনেক ছিল, অন্তত 10-20টা তো ছিলই। সেই রকম একজন গণক ছিলেন রাধানাথ সিকদার। পারদর্শিতায় হয়তো সকলের চেয়ে ভালো, কিন্তু পদটা সকলের এক। যে কম তারও পদ হচ্ছে কম্পিউটার, যার পারদর্শিতা বেশি রাধানাথ সিকদার তারও পদ হচ্ছে ওই কম্পিউটার। এবারে রাধানাথ সিকদারকে আর একটু উচ্চ পদে অভিষিক্ত করা হলো 1845-এ। পদটার নাম হলো চিফ কম্পিউটার, প্রধান গণক। একজনই প্রধান গণক। যে 10-20 জন গণক আছে, কম্পিউটার আছে, তাদের মধ্যে প্রধান গণক হিসেবে রাধানাথ সিকদারকে পোস্টিং দেওয়া হলো এই পদ সৃষ্টি করে। অর্থাৎ তাকে বলা হলো যে যত গণক যারা সার্ভে করতে গিয়ে মাপজোপ হিসেব করবেন, সে সার্ভেটা যাই হোক, ল্যান্ডের সার্ভে হোক, ল্যান্ডের সার্ভে হতে পারে, পাহাড়ের সার্ভে হতে পারে, যে কোনো জায়গায় সার্ভে, উচ্চ কোনো বাড়িটারি সার্ভে হতে পারে, যে সার্ভেই করা হোক না কেন, জঙ্গল সার্ভে হতে পারে, সব সার্ভে করবে গণকরা, মাপজোপ করবে সার্ভেয়াররা, এবং হিসেবগুলো করবে কম্পিউটাররা। এবং সমস্ত হিসেব, সমস্ত কম্পিউটার, যারা কম্পিউটার মানে মানুষ, কম্পিউটার তখন মানুষ, এরা যে হিসেবগুলো করবে সব হিসেবকে নিয়ে আসতে হবে চিফ কম্পিউটারের কাছে, অর্থাৎ প্রধান গণকের কাছে। তিনি ফাইনালি দেখে কারেকশন করে তারপর তিনি সেটাকে বার করবেন, অথবা বলবেন ক্যান্সেল, এটা হয়নি, ভুল হয়েছে। এই হচ্ছে চিফ কম্পিউটার। সেই পদটি পেলেন রাধানাথ সিকদার 1845। তিনি দেরাদুনের থেকে কলকাতায় পোস্টিং হচ্ছে পার্কস্ট্রিটে, কলকাতার পার্কস্ট্রিটে সার্ভের অফিস, সেইখানে তিনি পোস্টিং হবেন। বেশ, তিনি চললেন কলকাতায়। কি করে এসেছিলেন জানেন? এসব ভাবতে ভাবতে পারবেন না সে কি কাণ্ড হয়েছিল। তিনি বলেন আমি ইয়ে দিয়ে যাব না, মানে সমতল দিয়ে যাব না, রাস্তা দিয়ে যাব না, আমি নদী দিয়ে যাব কলকাতায়। অর্থাৎ ওই দেরাদুনে থেকে তিনি গঙ্গায় নৌকো নিলেন, একদম বড় নৌকো, একটা বজরা টাইপের বড় নৌকো। সেই নিয়ে তিনি ফেব্রুয়ারি মাসে 1845 সালের তিনি ফেব্রুয়ারি মাসে তিনি নৌকো নিলেন, নিয়ে তিনি আসতে শুরু করলেন। অন্ধকার হয়ে গেলেই আবার তীরে ভিড়িয়ে দিতেন। আমি সঙ্গে অনেক লোকজন ছিল, ভিড়িয়ে দিতেন, খাওয়া দাওয়া করে সেই তীরে কোথাও একটা থাকা, আবার সকালবেলায় আবার ওই বজরাতে ওঠা, উঠে আবার আসা। এই করতে করতে 2 মাস কেটে গেল। 2 মাস পরে তিনি ঢুকলেন কলকাতায়, এবং কলকাতার ডালহাউসি এলাকায়, যেখানটা সবাই জানেন ডালহাউসি এলাকা কলকাতা, সেই ডালহাউসি এলাকায় একটা ঘাটে এসে থামলো, এবং সেইখান থেকে তিনি জয়েন করলেন পার্কস্ট্রিটে সার্ভে অফিসের চিফ কম্পিউটার হিসেবে। এই চিফ কম্পিউটার বলাটার উদ্দেশ্য আছে একটা কথা, সেটা হচ্ছে এই আমি সেটা হচ্ছে যে এই যে যত হিসেব পত্র যা হচ্ছে সারা ভারতবর্ষে, যে যেখানে সার্ভেয়াররা যারা যেখানে যত হিসেব করছেন, মাপজোপ করছেন, টেলিস্কোপ দিয়ে, থিওডোলাইট দিয়ে, যন্ত্রপাতি দিয়ে, খালি চোখে যেখানে যত মাপ করে কাগজপত্র লিখছেন, সমস্ত কাগজপত্র এসে পৌঁছেছে কলকাতায় সারা ভারতবর্ষ থেকে। কেন? চিফ কম্পিউটারের অফিসটা আছে কলকাতায়, দেরাদুনে পৌঁছচ্ছে না, দেরাদুনটা হেডকোয়ার্টার, কিন্তু চিফ কম্পিউটার যিনি ফাইনাল গণনা করবেন তার অফিসটা কলকাতা, যেহেতু কলকাতায় ঢুকছে সমস্ত ভারতবর্ষের সমস্ত মাপজোপ গুলো। আপনি ভাবুন, এই জন্যই কম্পিউটার তাকে বলা হয়েছে হিউম্যান কম্পিউটার, রাধানাথ সিকদার। বেশ, হাজার হাজার এরকম ডেটা পার্কস্ট্রিটে এসে জমা হচ্ছে রাধানাথ সিকদারের কাছে, আর তিনি সেই হাজার হাজার ডেটা গুলো তিনি দেখছেন, এটাই মাপ ওটাই মাপ, হিসেব করছেন, কারেকশন করছেন, হিসেব করছেন, কারেকশন করছেন, ছাঁটাই করছেন, অ্যাডিশন করছেন, করে টোরে তিনি ফাইনালি বার করছেন। সেটা অফিসিয়ালি সরকার বলে দিয়েছে, আপনি হিসেব করে আপনি যদি বোঝেন কারেক্টেড ফর্ম, তাহলে আপনি সেটা বার করবেন, নাহলে বার করবেন না। তিনি তারপর বার করছেন। কি কাজটা করেছেন আপনি ভাবুন। যে কাজটা আজকে কম্পিউটার করে, আজকে ল্যাপটপে আপনারা ঢুকিয়ে করেন, কি সহজে হয়ে যাচ্ছে, সেই কাজটা হিউম্যান কম্পিউটার হিসেবে রাধানাথ সিকদার করে গেছেন। হাজার হাজার ডেটাকে নিয়ে কাজ করে গেছেন। এইরকম একটা ডেটা তার কাছে এসেছে, কাজ করছেন তিনি। কি ডেটা এসেছে তার কাছে? এসেছে
1849 থেকে 50-51 সাল পর্যন্ত একটা কাজ, একটা ওই রকম মাপ, হাজার হাজার মাপের মধ্যে একটা মাপ। সেখানে দেখা যাচ্ছে যে হিমালয়ের শৃঙ্গ নম্বর 15, তার কোনো নাম নেই ধরে নিন, তার নামটা মানুষ 15 নম্বর হিসেবে দিয়েছে। একটা শৃঙ্গ নাম্বার, তার 15 নম্বর, ওইটা 15 নম্বর শৃঙ্গ, ওইটা 7 নম্বর শৃঙ্গ। আচ্ছা, ওটা কাঞ্চনজঙ্ঘা, ওটার নাম আছে বলে কাঞ্চনজঙ্ঘা, ওটার নাম নেই বলে ওটা নাম্বার দিয়ে দিয়েছে 15 নম্বর শৃঙ্গ, এইরকম আর কি। এই 15 নম্বর শৃঙ্গটাই ভবিষ্যতে মাউন্ট এভারেস্ট হবে আর কি, তখন হয়নি, জানেও না লোকে ওটাই হায়েস্ট। ওই রকম 15 নম্বর শৃঙ্গটা একজন মাপছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে নিকলসন। ইনি সার্ভেয়ার, ইনি যেমন অন্য অনেকেই সার্ভেয়ার মাপছেন, উনিও মাপছেন। উনি মেপে টেপে নিয়ে গিয়ে উনি জমা দিয়ে দিয়েছেন রাধানাথ সিকদারের কাছে। এই মাপটা হয়েছে 29,000, বুঝেছেন, 29,000 ফুট এই মাপটা হয়েছে। ওই পিক নম্বর 15, ওটার হাইট 29,000 ফিট হয়েছে। রাধানাথ সিকদার সবই দেখছেন, সব হিসেব করছেন, কারেকশন করছেন, এটাও করছেন, এটাকেও করেছেন ওই হাজার হাজারের মধ্যে। করতে গিয়ে তিনি দেখলেন, আরে এই পিক নাম্বার 15টা, যার হাইটটা নিকলসন মেপেছে 29,000 ফুট, এইটা আমি দেখতে পাচ্ছি এর চেয়ে উঁচু পর্বত শৃঙ্গ আর পৃথিবীতে নেই। উত্তেজিত হয়ে উঠলেন রাধানাথ সিকদার। তিনি দাঁড়ান, দেখি এটাই হাইয়েস্ট কিনা। তিনি এবার এটা নিয়ে পড়লেন। কাঞ্চনজঙ্ঘা নয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘার থেকেও এটা হাইট বেশি তখন। সে কাঞ্চনজঙ্ঘা তিনি মাপছেন, সবই তো তিনি ভেবেছেন সেই সময়। এবার তিনি দেখলেন কারেকশন করতে হবে। কেন? আপনারা জানেন যে এইসব হাইট সবসময় একরকম থাকে না। এর কারণ হচ্ছে অনেকগুলো কাজ করবে। সবাই আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা জানেন অ্যাবারেশন আছে, রিফ্রাকশন আছে, চূড়াতে কি বলে বরফ গলে যাওয়া, নতুন করে বরফ তৈরি হওয়া, এসব আছে। বরফ গলে গেলে হাইট কমে যাবে, বরফ নতুন করে গজালে হাইট বেড়ে যাবে। আপনি যেভাবে দেখছেন নিচে থেকে ওই হাইটটা মাপছেন, এই মাপার সময় কিছু অ্যাবারেশন হতে পারে, রিফ্রাকশন এরার হতে পারে। কারণ আপনি তো রিফ্রাকশন, লাইট তো ওখান থেকে এসে আপনার চোখে ঢুকবে, তবে তো আপনি দেখতে পাবেন ওই হাইটটাকে। ঢোকবার সময় যে আমাদের আবহাওয়া মণ্ডলের ডেন্সিটি তো কম বেশি, নিচেতে অনেক বেশি ডেন্সিটি, যত উপরে যাবেন তত ডেন্সিটি কমতে থাকবে। আর ডেন্সিটি যেহেতু এক নয়, সুতরাং অবশ্যই রিফ্রাক্টিভ এরার হবেই। এই সব কিন্তু মাপছেন, আমার কথা সহজে বলে দিলাম, কিন্তু এই মাপছেন কিন্তু রাধানাথ সিকদার। এত মাপ জোপের পরে 1 বছর সময় নিয়েছেন তিনি, মেপে টেপে তিনি ঘোষণা করবেন এবারে যে পিক নম্বর 15টাই হচ্ছে দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। ঘোষণা করবেন, উত্তেজিত তিনি। কাকে ঘোষণা করবেন? যাকে ঘোষণা করবেন সেটা 1852 সাল। ততদিনে চলে গেছেন জর্জ এভারেস্ট, লন্ডনে ফিরে গেছেন 1843 সালে, অনেকদিন আগেই চলে গেছেন, 9 বছর আগে চলে গেছেন। তখন যিনি সার্ভেয়ার জেনারেল ছিলেন, অ্যান্ড্রু স্কট ওয়া, সার্ভেয়ার জেনারেল অব ইন্ডিয়া, অ্যান্ড্রু স্কট ওয়া। তখন অ্যান্ড্রু স্কট ওয়া ওই সময় 1852 সালে, ঠিক যে সময় এই আবিষ্কারটা তিনি করলেন, ঠিক সেই সময় অ্যান্ড্রু স্কট ওয়া তখন তিনি ওই দেরাদুনে হেডকোয়ার্টারে তখন ছিলেন। তিনি বললেন, না না, আমি এটা এক্ষুনি স্যারকে জানিয়ে দিই, এটা এক্ষুনি জানিয়ে দিই, এটা অত্যন্ত বড় মাপের একটা এক্সপ্লোরেশন, জানিয়ে দিই। তিনি তখন সমস্ত কাগজপত্র রেডি করে, যে পিক নাম্বার 15টায়, হিমালয়ের পিক নাম্বার 15টাই হচ্ছে দি হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এইটা সম্পর্কিত সমস্ত ডেটা, কাগজপত্র, হিসেবপত্র, আঁকি বুকি যা সমস্ত কিছু তিনি এরকম ভাবে তাড়া করে লিখলেন। লিখে মুড়ে প্যাক করে সিল করে তিনি কুরিয়ার, মানে তখন ডাক বিভাগ, আজকের কুরিয়ার, তিনি পাঠিয়ে দিলেন দেরাদুনে হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারে এবার কি ঘটছে দেখুন। হেডকোয়ার্টারে, এটা সালটা হচ্ছে 1852, এটা আগে বলে দিয়েছি আপনাদের। হেডকোয়ার্টারে ওই কাগজপত্র সমস্তটা পৌঁছতেই
মানে সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু স্কট ওয়া, তিনি খুলেই চক্ষু ছানা ভরা, আরে এই তো রাধানাথ সিকদার আবিষ্কার করে ফেলেছে হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ওই পিক নাম্বার 15টা হিমালয়ের। আর পৃথিবীতে এত উঁচু আরো কোনো পাহাড় নেই পৃথিবীতে। তিনি চুপ করে গেলেন। এবার থেকে শুরু হলো খেলা। তিনি চুপ করে গিয়ে ঠিক করলেন এই আবিষ্কারটা রাধানাথের নামে চালানো যাবে না, এটা আমার নামে চালাতে হবে। ভাবুন কত বড় চোর ছিল এরা। তিনি ঠিক করলেন একটু কনফার্ম হয়ে নিই, এইটা কনফার্ম হয়ে নিয়ে আমার নামে আমি চালিয়ে দেবো, আমি আবিষ্কার করেছি। তিনি দেরাদুনে যে কম্পিউটাররা ছিলেন, মানে চিপ কম্পিউটার নয়, আরো তো অনেক কম্পিউটার চাকরি করতো তখন, দেরাদুনের একজন খুব ভালো কম্পিউটার ছিলেন গণক, ওর নাম ছিল হেনেসি। হেনেসি ছিল অ্যাংলো ইন্ডিয়ান, মানে ওর মা ছিলেন এদেশীয় আর ওর বাবা ছিলেন ওদেশীয়, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন তিনি। কিন্তু হেনেসিও বড় মাপের একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, গণক ছিলেন, কম্পিউটার ছিলেন। ওকেই তিনি দিলেন সার্ভেয়ার জেনারেল স্কটওয়া, বলি আচ্ছা হেনেসি তুমি দেখে দাও তো এই যে এটা কতটা সত্য। হেনেসি তো ও তো বুঝে গেছে, তো কম্পিউটার ম্যাথামেটিশিয়ান। ও এসে বলে স্যার রাধানাথ দা যা লিখেছেন এর উপর আমার কলম চালানোর কোনো জায়গা নেই, আপনি নিশ্চিতে ঘোষণা করে দিন যে পিক নাম্বার 15 হিমালয়ের এইটাই হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড এবং এর আবিষ্কর্তা রাধানাথ সিকদার, আপনি ঘোষণা করে দিন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তোমার কাজে। কাগজপত্র দিলেন, চুপ করে রইলেন। এবার কি করবেন তাই ভাবছেন, কি করবেন তাই ভাবছেন, ভাবছেন এটাকে আমার নামে চালাতে হবে, আমার নামে চালাতে হবে। চালাতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু চেষ্টা করেছেন। সমস্ত কাগজ আমার কাছে আছে, এই যে এরা কত বড় চোর, সমস্ত কাগজপত্র আজ আছে, আমার বইতেও খানিকটা আছে, বইয়ের বাইরেও অনেক আছে যা বইতে দিতে পারেনি আমি। আমি ইংরেজি বই বার করবো, সেটাতে আমি দেবো এটা। যাই হোক, তিনি বললেন যে দাঁড়া, আমার যে ডেপুটি আছে সার্ভেয়ার জেনারেল, এই ডেপুটিকে দিয়ে আমি এটাকে ঘোষণা করে দেবো আমি আবিষ্কার করেছি। এই ডেপুটির নাম হচ্ছে থুইলিয়ার, এইচ থুইলিয়ার। তিনি ছিলেন ডেপুটি সার্ভেয়ার জেনারেল, বুঝছেন, ভারতবর্ষে। তিনি তখন কলকাতায়, আর সার্ভেয়ার জেনারেল সেই সময় দেরাদুনে ছিলেন অ্যান্ড্রু স্কট ওয়া। তিনি কলকাতায় তার করলেন, তার করে বললেন যে থুইলিয়ার তুমি এক কাজ করো, আবিষ্কার হয়ে গেছে হাইয়েস্ট মাউন্টেন, হাইয়েস্ট মানে হাইয়েস্ট পিক আবিষ্কার হয়ে গেছে, এই আবিষ্কার রাধানাথ করে ফেলেছে, তুমি এটাকে ঘোষণা করে দাও যাতে সারা পৃথিবী জানতে পারে যে আমি করেছি। আমি গল্প ছলে বলছি বটে, এটাই ঘটেছিল। কিন্তু থুইলিয়ার স্যার কাগজপত্র নিলেন, যা পাঠিয়ে দিলেন দেরাদুন থেকে। তিনি এবার এটা ঘোষণা করছেন, কোথায় করছেন জেনে নিন। হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড যে পিক নাম্বার 15, এইটা ঘোষণা করা হয়েছিল কলকাতাতে, এটাও জেনে রাখুন, কলকাতাতে ঘোষণা করা হয়েছিল, না বম্বেতে নয়, দিল্লিতে নয়, কোথাও নয়, ম্যাড্রাসে, চেন্নাই ফেন্নাই কোথাও নয়, বা ইংল্যান্ডেও নয়, কোথাও ঘোষণা হয়নি। প্রথম ঘোষণা হলো যে ওই পিক নাম্বার 15টাই হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড, ওইটা প্রথম ঘোষণা হলো কলকাতায়। কোথায়? দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এই পার্কশিটে। এশিয়াটিক, আপনারা হয়তো জানেন এশিয়াটিক সোসাইটির এখন আমি ওই মেডিকেল সেক্রেটারি, সবাই জানেন আপনারা। বহুদিন ধরে এশিয়াটিক সোসাইটিতে রয়েছি আমি, গবেষণার একটা জায়গা, কোনো সন্দেহ নেই, মেডিকেল সেক্রেটারি হিসেবে কাজ করি। যাই হোক, এশিয়াটিক সোসাইটি সেইখানে ঘোষণা করা হবে, ডাকা হলো, মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে তারিখটা আপনাদের বলে দিই, 1856, 1856, 6 আগস্ট, 1856, 6 আগস্ট, আমি 6 আগস্ট
1856 থুইলিয়ার সাহেব জানালেন সেই মিটিংয়ে, যে মিটিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, সব সাহেবরাই ওখানকার মেম্বার, কিছু কিছু এদেশীয়ও মেম্বার ছিলেন, যেমন রামকমল সেন এরা সব মেম্বার ছিলেন। সেই সময় সব রামকমল সেন মারা গেছে, তার আগে ছিলেন ওরা সব। যাই হোক, তো জানানো হলো, থুইলিয়ার সাহেব বললেন, তিনি পড়লেন, সেই মিনিটসটা আমার কাছে আছে। থুইলিয়ার সাহেব সেই মিনিটস বললেন যে আপনারা শুনুন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা আবিষ্কার করে ফেলেছি, এবং আবিষ্কার করেছেন আমাদের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু স্কটওয়া। একই রে ভাই, এই তো একবার পুকুর চুরি করেছিল ওরা। না মানলেও ওরা এটা সবাই মেনে নেয়নি এশিয়াটিক সোসাইটিতে, কিন্তু এটা লেখা হয়ে গেল মিনিটসে। লেখা হলেও মানেনি কেউ এটাকে। রাধানাথ সিকদারের নামটা উচ্চারিত হলো না একেবারেই। পরের বছর 1857 এবার নামকরণ করতে হবে। নামকরণ কোথায় হবে? না, এশিয়াটিক সোসাইটিতে হবে না, নামকরণটা হবে লন্ডনে। লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, এইখানে নামকরণ করা হবে। 1857 11ই মে সেদিন বসলো মিটিং, বসলো, নামকরণ হবে। ভর্তি, ওই মিটিং এ ভর্তি মানুষ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আগের বছর আবিষ্কার হয়ে গেছে, এর নামকরণ আজ হবে। সেই নামকরণের সভাতে বহু বিদগ্ধ পণ্ডিত মানুষরা ছিলেন, সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং জর্জ এভারেস্ট। তিনিও সামনের বেঞ্চিতে বসেছিলেন। ওইখানে অ্যান্ড্রু স্কটওয়া ঘোষণা করছেন, সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড্রু স্কটওয়া ঘোষণা করছেন যে শুনুন জনগণ, আমরা, এবার তিনি বলেননি যে আমি আবিষ্কার করেছি, ওখানে তিনি বললেন আমরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আবিষ্কার করেছি। এই তার ছবি, এই দেখুন, এই তার ছবি। পিক নাম্বার 15টি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এর হাইট হচ্ছে 29,002 ফুট। এটা 2 ফুটটা করতে গেল? রাধানাথ সিকদার তো 29,000 ফুট দেখেছিলেন, 2 ফুটটা করতে গেল? ওটা ভুল। কেন জানেন? 29,000 ফুটটা এক্সাক্ট হিসেব ছিল, কিন্তু এরা মনে করলো যে যদি 29,000 ফুটটা আমরা বাজারে ছেড়ে দিই, তাহলে সাধারণ মানুষ বা পণ্ডিত মানুষরা মনে করবে এই একেবারে ঠিক 29,000 ফুট। এই বেটারা কি মাপে পাবেনি, কিচ্ছু মাপেনি, গাঁজাখুড়ি করে একখানা বসিয়ে দিয়েছে। এইটা যাতে না ভাবে ওই জন্য একটা 2 ফুট অ্যাড করে দিয়েছে। ওটা 1 ফুট হলেও হতে পারতো, 3 ফুটও দিতে পারতেন, 4 ফুটও দিতে পারতেন, ওটা 2 দিয়ে দিয়েছে আর কি। 29,002 ফুট, ওই 2 ফুটটা কিন্তু হচ্ছে ফেক, অ্যাডিশনাল। ওটা দিয়ে ঘোষণা করে দেওয়া হলো 29,002 ফুট আবিষ্কার হয়ে গেল। আমরা করেছি বললেন উনি। আমরা মানে হচ্ছে ওই গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই সবাই মিলে করেছি। রাধানাথ সিকদারের নাম বলা হলো না। তারপর যেটা হলো, এর আমরা নামকরণ করতে চাই। সামনে বসে আছেন আমাদের মাস্টারমশাই জর্জ এভারেস্ট। আমরা স্যারের নামে করতে চাই মাউন্ট এভারেস্ট। সবাই বলেন হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক, সবাই হাত তুলে সমর্থন করলেন। ঠিক আছে, স্যারের নামই হোক জর্জ এভারেস্ট। তখন তো জর্জ এভারেস্ট রিটায়ার করে লন্ডনে আছেন। হোক 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 হোক। পেছন থেকে একজন, কেবলমাত্র একজন প্রতিবাদ করেছিলেন পেছন থেকে। ভর্তি হল। উঠলেন জনসন বলে একজন, উঠলেন। তিনি কাজ করে গেছিলেন কলকাতায় এবং নেপালে কাজ করে গেছিলেন, ওর অভিজ্ঞতা আছে। তিনি উঠে বললেন, স্যার আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন। স্যার আপনারা ঠিক করেছিলেন, আপনার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর কি, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট, আপনারা ঠিক করেছিলেন যে কোনো পাহাড়ের শৃঙ্গের যদি কোনো লোকাল নাম থাকে, তাহলে সেই
পাহাড়ের শৃঙ্গকে রিনেম করতে পারবেন না, আপনারা করবেন না, নতুন করে নাম দেবেন না, ওই স্থানীয় নামটাই থাকবে। তাতে কি হয়েছে? পিক নাম্বার 15 তো কোনো নাম নেই না স্যার? আছে, ওই পিক নাম্বার 15 একটা স্থানীয় নাম আছে, ওটা তিব্বতের একটা নাম আছে, পিক নাম্বার 15, ওটার নাম হচ্ছে চোমলুঙ্গা। কি মরেছে সে কি? হ্যাঁ, ওটার নাম আছে তো, তিব্বতী নাম। ওর বাংলা মানে হচ্ছে দেবী মাতা। তো আপনারা কি করে নাম পাল্টাবেন স্যারের নামে? বলে ফেলেছে তো সবাই মিলে, যে মেজরিটি বলে ফেলেছে, 95% তো বলছে হোক নামটা স্যারের নামে, জর্জ এভারেস্টের নামে। উনি একা প্রতিবাদ করেছেন, ওকে নাম বসিয়ে দেওয়া হলো। আপনি বসুন তো, চুপ করে বসুন, আর কোনো কথা বলতে হবে না, আমরা যা পারি তাই করবো, আপনি বসুন। ওকে বসিয়ে দিল জর্জ এভারেস্টের নামে, ওখানে লিখিত হয়ে গেল, রেজিস্টার্ড হয়ে গেল। স্যারকে বললেন, স্যার আপনি কিছু বলুন, সব আছে আমার কাছে। জর্জ এভারেস্ট বলতে উঠলেন, তার পুরো বক্তব্য আছে আমার কাছে, ইংরেজি বক্তব্য। উনি অনেক কথা বলেছিলেন, বলছি না এখানে। তো উনি বললেন যে দেখুন, আমার ছাত্ররা আমাকে অত্যন্ত ভালোবাসে, তো এই জন্য আমার নামে সর্বোচ্চ সিংহের নাম দিতে চাইছে। না দিলেও পারতেন না, আমি তো এর সঙ্গে খুব যুক্ত ছিলাম না, এই পাহাড়ের উচ্চতা মাপায় ছিলাম না। একবারও রাধানাথের নাম করলেন না, অথচ রাধানাথ ছিল ওর শ্রেষ্ঠ ছাত্র এভারেস্টে, ওখানেও করেননি। কেন, ওই মিনিস্টার আমার কাছে আছে, একবারও করেননি রাধানাথের নাম। মানে কিভাবে বঞ্চনা করেছে আপনি ভাবুন তো। রাধানাথ রাধানাথের নাম করেনি। আমার আমার নামে আমি তো ছিলাম না ওই সময়, ওই কাজটাতে আমি তো কাজটা করিনি। আচ্ছা ঠিক আছে, খালি একটাই আমার অসুবিধে, যে আমার নামের যে উচ্চারণ, এই উচ্চারণটা ওই ভারতবর্ষের মানুষ উচ্চারণটা ঠিক করতে পারবে না, ফলে আমার নামটা বিকৃত উচ্চারণ হবে সব সময়। আমার নামে EVEREST, এই হচ্ছে আমার নামের বানান, এভারেস্ট। ওরা সবাই এভারেস্ট এভারেস্ট করবে ভারতবর্ষের লোকজন, কিন্তু আমার উচ্চারণটা, নামের উচ্চারণটা হচ্ছে ইভারেস্ট। ওই মাঝখানে ওই ইটার কোনো উচ্চারণ নেই, ইভারেস্ট, এভারেস্ট নয়। তাহলে এই করতে করতে ওরা কিন্তু আমাকে কোনো সময় হয়তো বাঁদর বলেও ডাকতে পারে, হয়তো ইভারেস্ট করতে 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 মাংকি হয়ে যেতে পারি আমি। এইসব কথা বলেছেন তিনি ওইখানে সেদিন। বল স্যার আপনি কিছু চিন্তা করবেন না, সব হবে না, আমরা নেটিভদের বুঝিয়ে দেবো, আপনি আপনি স্যার আসুন স্যার বলে ওকে আবার বসিয়ে দিয়েছে। হয়ে গেল 1857 সালে 11ই মে, 11ই মে নামকরণ হয়ে গেল মাউন্ট এভারেস্ট। মাঝখান থেকে বঞ্চিত হলেন জর্জ এভারেস্ট। আর কত বলবো, আর একটা দুটো বলে ছেড়ে দিচ্ছি। কি কেউ বলুন একজন, একটু চলতেই থাকবে নাকি? না স্যার, আচ্ছা আর জাস্ট এটা ধরুন ওই 5-7 মিনিটের মধ্যে আপনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর 5-7 মিনিট, আর 5-7 মিনিটই বলবো, বেশি আর বলবো না, কারণ এর চলতেই থাকবে ঘন্টার পর ঘন্টা। আর 5-7 মিনিট। এবার একটু একটু অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সটা ওর বলি 2 মিনিট, বাকিটা ওর জীবনটা আরো 3-4 মিনিট। অ্যাস্ট্রোনমিতে এত কাজ করেছেন তিনি, আমার বইতে রয়েছে সব, আপনি সে ভাবতে পারবেন না। তিনি ঠিক করলেন আকাশের নক্ষত্র, সে তাকে দিয়ে জমি মাপা যায় কিনা, সার্ভে করা যায় কিনা। আরে কেউ ভাবেইনি কেউ, আকাশের নক্ষত্র রইল আকাশে, আমি সেইগুলো দিয়ে তিনি মাপবেন, জমি মাপবেন, এটা কিভাবে মাপবেন ভাই? তিনি করলেন এটা। ওই 1850 দশকে তিনি এটা ওই 54-55 সালে 1800 তিনি তো করলেন। তারপরে তিনি রিটায়ার করলেন। যাই হোক, কি করলেন উনি, আপনারা সবাই জানেন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা জানেন, পড়েছেন, আকাশে কিছু নক্ষত্র আছে যেগুলো কখনো অস্ত যায় না, এদেরকে বলা হয় সার্কামপোলার স্টার, এরা অস্ত যায় না। ওই উত্তর দিকে ওই যে ধ্রুবতারা পোল স্টার, এই পোল স্টারকে ঘিরে তারা ঘুরছে এরকম এরকম।
এবং যেখানে পোস্টার আছে, ধরুন কলকাতা, আমি কলকাতা বলি, কলকাতার পোস্টার আছে, তার অল্টিটিউড হচ্ছে 22.5 ডিগ্রি, মানে হরাইজন থেকে পোস্টারের উচ্চতা হচ্ছে 22.5 ডিগ্রি কলকাতায়। আর যে উত্তরে, যত উত্তরে যাবেন ওর অল্টিটিউড বাড়তে থাকবে, অর্থাৎ যত উত্তরে যাবেন সে কোনো জায়গাকার ল্যাটিটিউড যা, সেখানকার পোস্টারের অল্টিটিউডও তাই একই। তো যাই হোক, কলকাতার ল্যাটিটিউডও 22.5 ডিগ্রি, আর ওই পোস্টারের অল্টিটিউডও 22.5 ডিগ্রি। ওই 22.5-এর মধ্যে যত স্টার আছে এরা কখনো ডুবে যায় না, সে দিনের বেলায় বলুন রাতের বেলায় বলুন, কখনো ডুবে না এরা। এই সার্কাম্পোলার স্টারগুলোকে নিয়ে তিনি ফর্মুলা করে ফেললেন, দুখানা ফর্মুলা আমার কাছে আছে, কিন্তু দেখাতে পারছি না আপনাদের। এই দুখানা ফর্মুলা, তাই দিয়ে মাপা শুরু হলো, ওই কি বলে, ওই জমি মাপা শুরু হলো। সেই ফর্মুলা রয়েছে আমার কাছে, এটা গেল অ্যাস্ট্রোনমিক্যাল সাইন। তিনি সেই সময় সার্ভেইং এর একটা বই বেরিয়েছিল, বইটাই থুইলিয়ার লিখেছিলেন এবং তার সঙ্গে স্মিথ বলে আরেকজন লিখেছিলেন। সেখানে তার বইটা অনেক পাতা, 500 পাতা প্রায়। সেই বইটার ভেতরে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স তার একটা পোর্শন আছে, সেও প্রায় 80-90 পাতা। ওই পুরোটা লেখা রাধানাথ সিকদারের। ওই অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের সার্ভের সঙ্গে রিলেশন পুরোটা লিখেছেন রাধানাথ সিকদার, সেটাও ওই কি বলে ভূমিকাতে ওরা অ্যাকনলেজ করেছে। আপনারা যদি ওই বইটা পান, বইটা কিন্তু ইয়েতে রয়েছে, ইন্টারনেটে আছে, সার্ভেইং অফ কি বলে, বইটার নামই হচ্ছে সার্ভেইং। তো যাই হোক, ওই বইটাতে আপনি দেখতে পাবেন রাধানাথ সিকদারের 1/5, বইটার 1/5 লিখেছেন রাধানাথ সিকদার। এই একটা, আরো আছে, আমি আর বলছি না অ্যাস্ট্রোনমি সায়েন্স নিয়ে। রাধানাথ সিকদার জানেন বিদ্যাসাগর মশাইয়ের খুব কাছের লোক ছিলেন। কিরকম? বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহের জন্য লড়াই করে যাচ্ছেন, একেবারে প্রাণপাত লড়াই করছেন, তখন তিনি একটা ম্যানিফেস্টো তৈরি করেছিলেন বিদ্যাসাগর মশাই। এই ম্যানিফেস্টোটা বহু লোককে দিয়েছিলেন, সই করিয়েছিলেন বিদ্যাসাগর মশাই তার পক্ষে, অর্থাৎ বিধবা বিবাহের পক্ষে। বহু বিশিষ্ট লোক সব সই করেছিলেন, আপনি জানেন আপনারা। রাধানাথ সিকদার সই করেছে। সেই পুরো ম্যানিফেস্টোটাই রয়েছে অরিজিনাল আমার কাছে, অরিজিনাল মানে অরিজিনাল ছবি করা আর কি। সেখানে রাধানাথ সিকদার সই রয়েছে যে তিনি বিধবা বিবাহের পক্ষে, বিদ্যাসাগর মশাইয়ের পক্ষে। সামাজিক কাজ তার। শুধু এই নয়, ওই সময় স্মল পক্স হচ্ছিল, অর্থাৎ গুটি বসন্ত, আর শয়ে শয়ে মানুষ গুটি বসন্ত মারা যাচ্ছিল কলকাতার আশপাশে, সব পুরো বাংলায়। তখন স্মল পক্স কমিশনের বেশ কিছু ডাক্তার, তারা বিশিষ্ট মানুষদের কাছে জানতে চাইছিল তাদের অভিজ্ঞতা এবং পরিত্রাণের উপায়। অনেকের কাছে পাঠিয়েছিল তারা এই প্রশ্ন যে কি করে এই থেকে উদ্ধার পাওয়া যায়। রাধানাথের কাছে পাঠিয়েছিল এই কমিশন, স্মল পক্স কমিশন। রাধানাথ উত্তর দিয়েছিল যে এখানে এই করলে ভালো, ওখানে ওই করলে ভালো, এখানে পুকুরটাকে ঠিক করতে হবে, খাওয়ার জল এখান থেকে এইভাবে আনতে হবে। পুরো সমাজ, মানে সমাজে মানুষ কিভাবে আরো অগ্রগতি হয়, স্বাস্থ্য সচেতন হয়, সে কথাও তার লেখা আছে। এই নিয়েও আমি আলাদা লেখা লিখেছি। এইটুকু, আর বলবো না। এরপরে আরেকটা বলে আমি শেষ করব। রাধানাথ সিকদার খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এটা আবিষ্কার করলাম আমি প্রথম। আমি যখন আবিষ্কার করলাম এটা, আমার তো গায়ে লোমফোম সব খাড়া হয়ে গেছিল। এর কারণ হচ্ছে, আমি এটা আবিষ্কার করেছি 2007-এ। যখন আমি রাধানাথ সিকদারকে নিয়ে কাজ করছি, ন্যাশনাল লাইব্রেরি যাচ্ছি, একবার যাচ্ছি আর্কাইভে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আর্কাইভ, সেখানে অরিজিনাল সব ডকুমেন্টস গুলো রাখা আছে। এই করছি আমি, তখন বঙ্গীয় সাহিত্য পরিষদে যাচ্ছি এই কাজগুলো ওগুলি গবেষণা করার জন্য। তো সেই সময় আর্কাইভে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আর্কাইভ যেটা, সেই ডকুমেন্ট দেখতে দেখতে, এইসব নানান ডকুমেন্ট দেখতে দেখতে, 2007-এর কথা বলছি, দেখতে দেখতে একটা ডকুমেন্ট পেলাম 1853।
সরকারি ডকুমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সরকারি ডকুমেন্ট। সেই ডকুমেন্টে মানুষজন প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন মার্সম্যান। মার্সম্যানকে সবাই চেনেন আপনারা, এই ওয়ার্ডস মার্সম্যান অ্যান্ড উইলিয়াম কেরি, এই তিনজন মিলে কি বলে শ্রীরামপুর মিশনারি করেছিলেন, কলেজ করেছিলেন, সবাই জানেন আপনারা, আমরা সবাই কলেজের মাস্টারমশাই, জানেন আপনারা গঙ্গার ধারে যে শ্রীরামপুর মিশনারি কলেজ, ওই কি মার্সম্যান, সেই মার্সম্যান উত্তর দিচ্ছেন, প্রশ্ন উত্তর, এরকম হাজার হাজার প্রশ্ন উত্তর নিয়ে এই ডকুমেন্ট, এইরকম মোটা ডকুমেন্ট আমি আর্কাইভে দেখছি। ডকুমেন্ট হচ্ছে ছাপার অক্ষরে একেবারে 1853-তে বইটা বেরিয়েছে, ডকুমেন্ট 1853, সেই তখনকার ডকুমেন্ট। তো আমি পাতা উল্টাচ্ছি, খুঁজছি, যদি কিছু পাই আর কি, বুঝতে পারছি কি পরিশ্রমের ব্যাপার, হাজার হাজার প্রশ্ন, তার উত্তর। অ্যাক্সিডেন্টালি আমার চোখ একটা পাতায় আটকে গেল। একজন প্রশ্ন করেছে যে মার্সম্যানকে করছেন, ওই প্রশ্ন নম্বরটা কত, 3000 কত নম্বর, ওটা, যে স্যার আপনারা তো এদেশে এসে আপনারা শাসন করছেন, তো এদেশের মানুষের জন্য আপনারা কি করেছেন একটু বলবেন? তখন মার্সম্যান উত্তর দিচ্ছে, ওইখানে লেখা আছে উত্তরটা বলছেন, আর দুটো জিনিস মনে রাখবেন, আমরা যে দুটো করেছি এদেশের মানুষের জন্য, আমরা যদি এক্ষুনি চলে যাই এদেশ ছেড়ে, তাহলে এদেশের জন্য এই দুটো জিনিসই যথেষ্ট। ওই কি? প্রথমটা হচ্ছে হিন্দু কলেজ, আর দ্বিতীয়টা হচ্ছে মেডিকেল কলেজ। এই দুটো জিনিস আমরা যদি আজকেই চলে যাই, 1853 কথা বলছে, আজকেই চলে যাই, তাহলে এই দুটো জিনিস নিয়েই এরা ভাঙিয়ে খেতে পারবে সারা বছরের পর বছর। এত জিনিস তৈরি করে দিয়ে গেলাম। বলে হিন্দু কলেজের কথা বললেন কেন, কিছু এক্সাম্পল দেবেন? পরের কোশ্চেনটা তখন বলছে যে দেখুন, হিন্দু কলেজে আমরা যেসব ছাত্র তৈরি করেছি, তার মধ্যে একটি ছেলে এত বড় ম্যাথামেটিশিয়ান যে সারা লন্ডনেও এইরকম ম্যাথামেটিশিয়ানকে পাওয়া যাবে না। এর নাম হচ্ছে রাধানাথ সিকদার। এই ছেলেটি গত বছর তার নিজের ধর্ম, হিন্দু ধর্ম পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে ইনি খ্রিস্ট ধর্মের দীক্ষা নিয়েছেন। স্টপ। এইটা পাতাটা উল্টে 2007-এ আমি তো থতমত খেয়ে যাচ্ছি, পাতাটাতে আটকে রেখেছি আমি ওই দিয়ে, আমার কি বলে পেন দিয়ে আটকে রেখেছি, হ্যাঁ, কাউকে দেখাচ্ছিও না আমি, ওদের কি আবিষ্কার করে ফেলেছি। কেন? ওই 2012-তে আমার বইতে আমি দিয়েছি এটা, তো 2012-র আগে কেউ জানতো না, কেউ না, নোবডি জানতেন না যে রাধানাথ সিকদার খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছেন। এই আমার চোখে পড়লো, এটা কারোর চোখে পড়েনি, তার মানে এটাই বড় কথা। তো আমি সঙ্গে সঙ্গে ওটাকে নিলাম, আমি নিয়ে কি বলে ইয়েকে দিয়ে ক্যামেরাম্যানকে পরের দিন এনে ছবি তোলালাম, ছবি তুলিয়ে আমি রাখলাম, কাউকে কিচ্ছু না বলে। আমি জানি আমার বইতে দেবো, একবার বইতে বেরিয়ে গেলেই ওটা ইয়ে হয়ে গেল, কপিরাইট হয়ে গেল আমার। তো বইটা 2012 বেরিয়েছিল, এই তো বেরিয়ে গেল রাধানাথ সিকদার কি খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছেন, একটা চ্যাপ্টার আছে আমার বইতে। তো এইটা হওয়ার পরে এই যে আমি খালি বইটা আপনাদের দেখাচ্ছি, দেখুন, একবার দেখে নিন বইটা। এই হচ্ছে আমার সেই বইটা, রাধানাথ সিকদার তথ্যের আলোয়, এই বইটা। যাই হোক, এই হচ্ছে ইত্যাদি। এবারে হচ্ছে কি, এই বইটার অন্তত 70-80টা কপি চলে গেছে চন্দননগরে। কেন চন্দননগরে? চন্দননগরে শেষ জীবনে উনি চন্দননগরে একটা বাড়ি করেছিলেন গঙ্গার ধারে, গন্দল পাড়ায় বলে জায়গা, একদম গঙ্গার ধারে। আমি অনেকবার গেছি এই গবেষণার জন্য, অনেকবার গেছি। তো সেই বাড়ির এত কিছু নেই, অন্য হাত বদল হয়ে গেছে। যাই হোক, পুরনো বাড়ির ছবি আমি পেয়েছি, উনি যে বাড়িতে থাকতেন তার ছবি অলরেডি আমার হস্তগত হয়ে গেছে। যাই হোক, এবারে ওইখানে উনি তো বিয়ে করেননি, ব্যাচেলর ছিলেন সারা জীবন, তো ওইখানে তিনি মারা যান, কোনো একটা স্কিন ডিজিজে মারা গেছিলেন।
চামড়ার রোগে কোন একটা মারা গেছেন। কি করে বললাম? ওই ডিরোজিওর যিনি মানে কি বলে বায়োগ্রাফার, তিনি লিখেছিলেন রাধানাথ সিকদার একটা স্কিন ডিজিজে ভুগছিলেন। আমরা জানি না, এইটুকুই জেনেছি আমরা, কিন্তু কোন রোগ কি রোগ কিছু জানি না, আমরা কি রোগে মারা গেছেন কিছু জানি না, অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। ওই একটা ক্লু, স্কিন ডিজিজ। কেউ কেউ অতি উৎসাহী হয়ে কোন কোন লেখাতে লিখে ফেলেছেন যে ওই স্কিন ডিজিজটা মানে হচ্ছে কুষ্ঠ, লেপ্রাসি। আমার মনে হয় না লেপ্রাসি, হতেও পারে না হতে পারে, কেউ কেউ বলছে। কেউ কেউ বলেছে ওটা হচ্ছে ভিটিলিগো মানে সেতি, কেউ 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 বলেছে। আমরা কোনোটাই নিচ্ছি না। এইসব কারণেই নাকি তিনি কলকাতা ছেড়ে চলে গেছিলেন চন্দননগরে, একা থাকবেন বলে। লোকের সামনে তার মুখ দেখাতে চাইছিলেন না। কেন না, তার কুষ্ঠ হয়েছে, নাহলে তার সেতি হয়েছে, এইসব লোকের কথায়। যে কোনো কারণেও তিনি খ্রিস্ট জন্মে দীক্ষিত হয়েছেন এটা কেউ জানতেন না। আমার বইটা গেল 2012-তে 60-70 কপি ওখানে বিক্রি হলো। ওরা আমাকে ডেকে নিয়ে গেল যে স্যার আপনি আসুন, একটা লেকচার দিন, জগদ্ধাত্রী পুজোর দিন। ওদের ওখানে জানেন জগদ্ধাত্রী পুজো বিরাট হয়। আপনি একটা বিশাল জগদ্ধাত্রী ঠাকুর উদ্বোধন করবেন ফিতে কেটে, তার সাথে সাথে আপনি অসংখ্য মানুষ আমরা থাকবে সেদিন, আপনি রাধানাথ সিকদার নিয়ে বলবেন। ঠিক আছে, আমি গেছিলাম, আমি এসব করেছি, রাধানাথ সিকদার নিয়ে বলেছি। ওই বই বিক্রি হয়েছিল চন্দননগরে 70-80 কপি হবে। এটা জেনে রাখেন, চন্দননগরে একখানা খ্রিস্টানদের কবরখানা আছে। ওদের ওখানে একটা লালদিঘি বলে একটা পুকুর আছে, তার একটা ধারে আছে একখানা কবরখানা, যেখানে খ্রিস্টানদের কবর দেওয়া হয়। হোল চন্দননগরে একটা, হোল চন্দননগরে একখানা গির্জা আছে, দুটো নেই। ওই যে গির্জার যিনি ফাদার, তিনি আবার ওই কবরস্থানের খানি একটা ও পদাধিকারী আর কি। আর এই কবরস্থানের যিনি কেয়ারটেকার, ওর নাম শ্যামল। আমি ওই শ্যামলকে বলে কয়ে অনেকবার গেছি, কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি, ওখানে আমি গেছি অনেকবার। এবার যেটা ওরা করেছে, ফাদার করেছে কি, আমার বইটা পড়েছে, পরে যেই দেখেছে রাধানাথ সিকদার খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছেন এবং চন্দননগরে মারা গেছেন, তাহলে তিনি ধরেই নিয়েছেন যে রাধানাথ সিকদার চন্দননগরে যেহেতু মারা গেছেন, তিনি চন্দননগরেই তাকে কবরস্থ করা হয়েছে। আর যেহেতু চন্দননগরে একটাই কবরখানা, তাহলে এই স্যাক্রেড হার্ট এই নামে যে কবরখানা, ওখানেই কবর দেওয়া হয়েছে। এবার উনি যেটা করলেন আরো সাংঘাতিক, ফাদার তিনি করলেন কি, একটা পুরনো কবর, ওটা বহু পুরনো কবরখানা, ওটা একটা পুরনো কবরখানার ওপরে তিনি পাথর পাথর এটা ওটা বসিয়ে দিলেন, এটা রাধানাথ সিকদারের কবরখানা। সাংঘাতিক বলে তিনি লিখে দিলেন, আপনারা গেলে দেখতে পাবেন এবার থেকে চন্দননগরে। ঢুকেই সোজা ঢুকেই ডান হাতে ও একটা কবরের উপরে পাথর পাথর দিয়ে লিখে দিয়েছে একবারে। ও জীবনী ভেতরে আবার জীবনী ফিবনী লিখে দিয়েছে। যাই হোক, কোথাও আমার এখনো অ্যাকনলেজ করেনি আমাকে, তাতে কিছু যায় আসে না। আমার তো বই বেরিয়ে গেছে, কপিরাইট ওখানেই আছে আমার। তো যাই হোক, এইটা ঠিক অন্যায় করেছে ওই যারাই করে থাকুন। কেন না, উনি কি জানতেন যে ওইখানে তাকে কবর দেওয়া হয়েছে? কে বলেছে? নাও দেওয়া হতে পারে। রাধা সিকদার কলকাতার লোক, এমন তো হতে পারে তার আত্মীয় স্বজন, অর্থাৎ তার ভাইয়ের যে ফ্যামিলি আজও আছে, তার ভাইয়ের ফ্যামিলি শ্রীনাথ সিকদার, তার ভাইয়ের ফ্যামিলি তো ছিল, তারা এমন তো হতে পারে তারা গন্দর পাড়ায় যখন মারা গেলেন, তারা ওখানে গিয়ে রাধা সিকদারকে কলকাতায় এনেছেন। এটা হতেই পারে, কলকাতা আনাটা অসম্ভব কি আছে? এইসব কিছু অনেক কিছু সম্ভাবনা আছে, অনেক কিছু সম্ভাবনা নেই। এইসব করার পরে আর রাধা সিকদারকে এখনো আমরা এইভাবে এক্সপ্লোর করতে পারলাম না যে তিনি কোথায় কবরস্থ হয়েছেন, নাকি তাকে পোড়ানো হয়েছে, নাকি সবটাই ফেক চলছে এখন। আপনারা যারা আজকে শুনছেন, তাদের কাছে আমার এই স্বনির্বন্ধ অনুরোধ রইল, আপনারা এই ফাঁকগুলোকে কভার করবার জন্য আপনারা এগিয়ে আসুন, এগিয়ে সেটি এক্সপ্লোর করবার বা আবিষ্কার করবার চেষ্টা করুন। তাহলে আরো বেশি রাধানাথ সিকদারকে আমরা জানতে পারবো। সকলকে ধন্যবাদ। স্যার, হ্যাঁ স্যার জয়দেব বলছি স্যার। ওই জয়দেব এসছেন? আমি তো আপনার নামটা বললাম। স্যার প্রথম থেকেই শুনছি। হ্যাঁ, এতো আমি স্যার নিজেকে এত ভালো লাগছে যে এত সুন্দর লেকচার শুনলাম। হ্যাঁ, দারুণ স্যার, দারুণ, আপনার এক্সপ্রেশন দারুণ দারুণ।
স্যার হ্যাঁ। ওই মনে পড়ছে আপনি একটা লেখা লিখেছিলেন হিমালয়ের সেই, ওইটা খুলে বসেছি বুঝলেন স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা কি হ্যাঁ করে গো। মনে রাখেন স্যার আপনি? হ্যাঁ, ও আচ্ছা তো কি আচ্ছা। করে মনে রাখেন? ওই ও স্যার হ্যাঁ একটা গো। কথা মনে হচ্ছিল বলে দিই সবার সামনে, সবার মাঝখানে বলি, হ্যাঁ গো। রাধানাথ সিকদারের নাম বর্তমান প্রজন্মের ছাত্রতে জানে না। হ্যাঁ। মানে বর্তমান প্রজন্মের যারা ছাত্র হুম। 9, 10, 11 তারা জানেই না নামটা। হ্যাঁ, ঠিক কথা। একটা ছোট এই, পুস্তিকা আপনাকে দিয়ে লেখাবো, আচ্ছা, ঠিক ঠিক। 1 লক্ষ ছাপবো, 1 লাখ ছাপবো স্যার। এটা এইটা আপনি লিখবে, পারেন, এটা এটা আপনি পারেন, লিখবে আর কেউ পারে না। এটা লিখবে ডাক্তার শঙ্কর নাথ। আমি আপনার ওটা কাছে 1 যাবো লক্ষ, স্যার। হ্যাঁ 1 লক্ষ ছাপা হবে? 1 কি লক্ষ, কি কেলেঙ্কারি রে দাম ভাই। দাম 10 টাকা, দাম 10 টাকা। ঠিক পাতা ঠিক। হবে 36 পাতা হবে। আচ্ছা, দারুন দারুন আমি দারুন। কিন্তু করবো স্যার, এটা বলছি স্যার, 1 লক্ষ ছাপবো এবং 1 লক্ষ তো বিক্রি হবেই। আমার হ্যাঁ যে নেটওয়ার্ক আছে স্যার। হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক লিখবে কিন্তু ডাক্তার শঙ্কর কুমার নাথ। ঠিক ঠিক। খুব অজানা ভালো। অচেনা অজানা অচেনা রাধানাথ রাধানাথ সিকদার, সিং। অজানা হ্যাঁ, অচেনা, নামটা পর্যন্ত দিয়ে দিলেন। এরে বাপ রে বাপ। অজানা অচেনা ব্যাগেটে বিজ্ঞানী, ওনার দেখ, গণক বলবেন না স্যার, বিজ্ঞানী বলুন স্যার। একদম ঠিক 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 স্যার, অসংখ্য ঠিক। ধন্যবাদ। আমার আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে। আমি এক হ্যাঁ গো, মিনিট হ্যাঁ গো, বলবো। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ গো। হ্যাঁ ডক্টর হ্যাঁ, ঘোষ, আমার নাম চিন্ময় ঘোষ। চিন্ময় কুমার ঘোষ। আচ্ছা গো, হ্যাঁ আমি গো, হ্যাঁ গো। মানে একটা অসাধারণ বক্তৃতা শুনলাম, এবং আপনি এমন গল্পের ছলে, মানে এটাকে বক্তৃতা মনে হয়নি, মনে হচ্ছে যেন আপনি আমাদের সকলের সঙ্গে কথা বলছেন, ঠিক সকলের ঠিক। সঙ্গে মানে আলাপচারিতা করছেন, এইটাই মনে হয়েছে, এবং অনেক অজানা তথ্য জানলাম। আমি চন্দননগরে গেছিলাম গোদলপাড়ায় এই সম্বন্ধে হ্যাঁ খোঁজ নিতে, মানে খুব হতাশ হয়েছিলাম যে ওখানকার মানুষজন, ওখানকার বেশ বিদগ্ধ মানুষজন, বা চন্দ্রনগর কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা কেউ জানেন না। একটু আগে যিনি বলছিলেন যে মানে বর্তমান প্রজন্মকে জানানো দরকার, তারা হ্যাঁ। রাধানাথ সিকদারের কথা জানেন, এবং আমি কিন্তু বার করতে পারলাম না যে গোদলপাড়ায় বাড়িটা আছে কি নেই। হুম। এটা একটা আছে তথ্য আমি এখনো জানলাম। ওইখানে, এখন যারা থাকেন ওর ওই জায়গাটায়, ওদের পদবী হচ্ছে সামন্ত। উনি আমাকে নিয়ে গেছিলেন ওর বাড়িতে, নিয়ে গিয়ে কিছুই নেই, ওই পুরনো জিনিস আর কিছু নেই। একটা চাতালকে উনি দেখালেন, জানি না ঠিক কিনা, বললেন এই চাতালটা অরিজিনাল রাখা হয়েছে রাধানাথ সিকদার, বাকিটা আমরা সব বাড়ি হয়তো করে ফেলেছি। যাই হোক, আপনি আপনি ওটা কোন বছর গেছিলেন বললেন? জগদ্ধাত্রী আমি পুজোর? ওই 2013 বা 14 এরকম সালে, আচ্ছা। মানে আমার বইটা বেরোনোর পরে ওই ভদ্রলোকের কাছে গেছে। তার আগে গেছিলাম, কিন্তু আহ, কেউই আমাকে অ্যাক্সেস দেয়নি। কিন্তু অ্যাক্সেসটা দিয়েছিলেন ওই পরে, বইটা বেরোনোর পরে। বইটা তখন চন্দননগরে উদ্বোধন করতে গেছিলাম আমি, ওই বইটা। আর ওই একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়ে রাধানাথ সিকদার নিয়ে বলেছিলাম। আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও বিখ্যাত মানুষ, আপনারা চেনেন। আহ, আহ, তিনিও ইয়ে আর কি সাহিত্যিক, ইয়ে ইয়েময় ইয়ে চক্রবর্তী, স্বপ্নময় চক্রবর্তী, চেনেন ওকে? উনি আর আমি গেছিলাম, ওই দুজনে আমরা দুজনে ইয়ে ছিলাম আর কি, একই ইয়ারের হায়ার সেকেন্ডারি ছিলাম। উনি হেয়ার স্কুল থেকে পড়েছেন, আমি তালতলা স্কুলে পড়েছিলাম। তো ওই জন্য ওর সঙ্গে আমার খুব সখ্যতা রয়েছে আর কি। তো ওইখানে গিয়ে আমরা রাধানাথ সিকদারকে বাড়িটায় গেছিলাম, এছাড়া অনেক হ্যাঁ পরে। স্যার, হ্যাঁ গো। ডক্টর ঘোষও বললেন, তার আগে স্যারও বললেন। তো হ্যাঁ গো। এরকম আপনার এই ল্যাটিটিউড আর অল্টিটিউড যে এক, মানে এটা একটা সিম্পল সার্কেলের জিওমেট্রি থেকে বোঝানো যায়, সেটাও শুনে খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ গো, হ্যাঁ যে গো। সার্কুলের সঙ্গে ট্যানজেন্ট আঁকলে সেন্টার ঠিক। থেকে লাইনটা জয়েন করলাম, এঁকে দেখাতে পারছি না যে হ্যাঁ ঠিক ঠিক। এই হ্যাঁ দুটো ওই যে ওই এইগুলো না ওই পাওয়ার পয়েন্ট হলে হ্যাঁ। আমি বোঝানোর সুবিধা হতো। পাওয়ার পয়েন্টে এখানে দেখানো গেল না, দেখানো যেতে পারতো হয়তো, কিন্তু না, আমি না পাওয়ার পয়েন্টে এখানে দেখাতে পারি না এইভাবে অনলাইনে। এটা যদি অফলাইন হতো কোনো হলে গিয়ে, তাহলে কিন্তু দেখানো যেত এটা আর কি। এই অনলাইনে সমস্ত দেখানো ছবি যায় আর ওই স্যার। টালা ব্রিজের ওই বিখ্যাত ওই বিশেষ জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল কারণ ওই জিটিএস টাওয়ারটা করার জন্য। তখন এই বিটি রোডটা হয়েছে আর কি। বিটি রোডটা হয়েছে বলে বিটি রোডটাই তখন সবচেয়ে মানে বড় রাস্তা আর কি কলকাতা শহরে।
ওই জন্য ওই কলকাতা বিরোধী সব যাতায়াত করতো সবাই, আমি গভর্নর সবাই যাতায়াত করতো। গভর্নর তো দুটো হাউস ছিল তো গভর্নরের, একটা ছিল কলকাতায় যেটা এখন দেখছেন আপনারা, আর একটা ছিল ব্যারাকপুরে। তো ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন গভর্নর, একবার এই বাড়ি একবার ও বাড়ি। ওই জন্য ওই বাড়িটা ওই রাস্তাটাকে বেছে নেওয়া হয়েছিল, আর সোজা রাস্তা ছিল। আপনি আজও যদি যান পাইক পাড়ার ইয়ের সামনে দাঁড়াবেন, ধরুন ওই টাওয়ারটার সামনে, আর আপনি উত্তর দিকে তাকাবেন, দেখবেন ওই দূরে দেখা যাচ্ছে ওইটাও। হচ্ছে একটু উঁচুতে উঠতে হবে, কারণ এখন এত বাড়ি ঘর গাছপালা হয়ে গেছে, একটু উঁচুতে না উঠলে ওইটা সোজাসুজি দেখা যায় না। কিন্তু আগেকার দিনে দেখা যেত, রাস্তাঘাটে রাস্তা দিয়ে কোনো রকম বাড়ি ঘর ছিল না, সোজা রাস্তা, কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো এই দুটো বেছে নেওয়া হয়েছিল। বাকিটা তো বুঝেছেন। এই যে মেথডটা, এই যে মেথডে এই সার্ভেইংটা হতো, মাপা টাপা হতো, এই মেথডটার নাম ছিল রে ট্রেস মেথড। RAY, রে ট্রেস, TRACE, রে ট্রেস মেথড। এই মেথডটা আবিষ্কর্তাও কিন্তু ওই রাধানাথ সিকদার। তিনি অবশ্য খানিকটা ক্লু নিয়েছিলেন জর্জ এভারেস্টের কাছ থেকে, সেটা স্বীকার করেছেন যে আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি খানিকটা নিয়ে আমি এটাকে মডিফাই করেছি। এইসব যেমন মাস্টারমশাই তেমনি ছাত্র, এই ভাবা যায় না। মানে কি এদের কাছ থেকেই তো শিখতে হবে আমাদের। আপনারা সকলে অনেকেই মাস্টারমশাই আছেন আজকে যারা শুনছেন, তো কি বলবো না, আর আমিও তো পড়িয়েছি অনেকদিন। তো যেরকম হয় মাস্টারমশাই ছাত্র এরকম সম্পর্ক না হলে না দেশ এগোবে কি করে বলুন? ওই আমরা সেই গড্ডলিকা প্রভাবে পড়ে থাকবো। ঠিক, একদম ঠিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আমাদের। সেটাই ডক্টর ঘোষ বলে দিলেন, সেটাই আমরা বলতে যাচ্ছিলাম যে মন্ত্রমুগ্ধের মতো শুনলাম আমরা। আমাদের চ্যাট বক্সেও মিস্টার গোপাল মন্ডল লিখেছেন যে ও আচ্ছা, ও তো ফেসবুকে আছে, কি লিখেছে ও? না, ওটাই যে অসাধারণ তথ্য সমৃদ্ধ আলোচনা, অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানলাম। যাই হোক স্যার, মানে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে যারা আছি, অন্তত এখন আমার মনে হয় মতিলাল বাবু ছাড়া আপনি হয়তো একবারে সর্বজ্যেষ্ঠ। তো সেই হিসেবে প্রণাম জানাই। এত সুন্দর, এবং সেই একই জিজ্ঞাসা আমাদের, এত সাল তারিখ জায়গা কি করে আপনার এখনো স্মৃতিপটে একেবারে অম্লান উজ্জ্বল, সেটাই অবাক লাগে। যাই হোক, ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকলো। আর একটা ছোট্ট কথা বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে রাধানাথ সিকদারের না কোনো মূর্তি ছিল না, জানেন। এই 2012 সালে ওই আমার বই এবং আশিসদার বই এইসব বেরোনোর পরে একটুখানি নড়ে চড়ে বসেছিল সবাই আর কি। তো এবারে আমাদের এখানে সার্ভে পড়ানোর 2-3টে কলেজ আছে হোল বাংলায়, আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে একটা কলেজ আছে ব্যান্ডেলে, আছে একটা কলেজ ব্যান্ডেলে, ওই ইয়ের ধারে, রাস্তার ধারেই, আগে জিটি রোডের ধারেই আছে। তো ওই সার্ভে ইনস্টিটিউট বলে একটা, বোধ হয় একটা জলপাইগুড়িতে আছে, এটা জয়দেব বলতে পারবে। আর একটা এই যে গয়েশপুরে আছে, নদিয়ার গয়েশপুর, মানে ওই ইয়ের কাছাকাছি, হালি শহরের কাছাকাছি, ওখানে একটা আছে। তো এই গয়েশপুরে আমি গেছিলাম বলতে কয়েকদিন আগে, 10 তারিখে। তো আমি বলছি যে রাধানাথ সিকদার এই একটা মূর্তি বানানোর জন্য প্রথম মূর্তিটা বসছে ওই ব্যান্ডেল ইনস্টিটিউটে অনেকদিন আগে, ওই 2014-15 এরকম সাল। তো বসবে তো রাধানাথ সিকদারের, আপনি জানেন রাধানাথ সিকদারের তো আমি 2খানা অয়েল পেন্টিং করেছি, এটাও জানেন, কেন আপনি বলেছিলেন যে অয়েল পেন্টিং করি আমি। তো 60-62টা অয়েল পেন্টিং আছে। একটা অয়েল পেন্টিং আমার ওখানে আছে অ্যাসেম্বলি হাউসে, বিধানসভা ভবনে। এই যে এখন যিনি স্পিকার, এই যে বিমান বন্দ্যোপাধ্যায়, উনি উদ্বোধন করেছিলেন এটা 2022 সালে। একটা তখন করোনা সবে শেষ হচ্ছে আর কি, ওই সময় একটা অয়েল পেন্টিং ওইখানে উদ্বোধন হয়েছে, ওটা টাঙানো আছে অ্যাসেম্বলি হাউসে, টাঙানো আছে। এরকম অসংখ্য আছে, বাংলাদেশে আছে আমার অয়েল পেন্টিং। আমার ছেলেও আরো ভালো আঁকে, আমার ছেলে আমার চেয়ে অনেক ভালো আঁকে। গোপাল হয়তো জানে ওকে, আমার ছেলেকে, ওদের সঙ্গে সব ট্যুর করে গেছিল ওরা, অ্যাস্ট্রোনমিক্যাল ট্যুরে। যাই হোক, এবার ঘটনা হচ্ছে যে ঠিক হবে, ঠিক হলো যে রাধানাথ সিকদারের একটা পাথরের মূর্তি তৈরি করা হবে। তো তখন ওই আমাকে ডাকলো, তখন আমি অলরেডি খান 2-3 রাধানাথ সিকদারের ওই অয়েল পেন্ট করে ফেলেছি। তো
ও ডাকলো আমাকে, বললো যে ওরা ওদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওই ব্যান্ডেল সার্ভে ইনস্টিটিউট, বললো যে কোথায় করবো। আমি বললাম যে ওই বরানগরের কাছে ওই যে নয়দা নাকি নয়দা কি জায়গাটা, যেখানে এখন মেট্রো রেল চলছে বরানগরের কাছে, মানে বরানগরের আগে আগে পাশে পরের স্টেশনটা নোয়াপাড়া, হ্যাঁ নয়দা না নোয়াপাড়া, হ্যাঁ এই নোয়াপাড়াতে স্টেশনের কাছে আমি দেখব অনেকগুলো ঘর আছে যারা ইয়ে করে, পাথরের জিনিসপত্র বানায়, মূর্তিও বানায়। তো ওইখানে নিয়ে গেলেন আমাকে, আমি গেলাম, ওই ছবি টবিগুলো দিলাম দিয়েছি, বোঝালাম ওই ওনাকে, ছবি তো একটাই ছবি না, এই ছবিটা কে এঁকেছে সেটা বলা হলো না আপনাদের। দেখুন মানুষ কতভাবে, এই একটাই ছবি আছে ওর। তখন ক্যামেরা সবে এসেছে, উনি যখন মারা যাচ্ছেন 1870 সালে, সবে ক্যামেরা এসেছে, একটা ক্যামেরায় ছবি তোলা গেল না। ইস, এসেছে, তোলা তো অনেকের হয়েছিল 70-এর আগে, কিন্তু তোলেনি কেউ যে কোনো কারণে। কিন্তু ওর একটা অয়েল পেন্টিং, সেটা আঁকা হয়েছিল ওই সময়। তখন উনি চাকরি করছেন ওখানে, ওই 50-এর দশকে, 1850-এর দশকে, ওই সার্ভে মানে গ্রেট টিগ্নোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা অফিসে তিনি চাকরি করছেন। ওর কলিগ ছিল আরেকজন সার্ভেয়ার, কলিগ ছিল, ওর নাম ছিল পিটন, PYTON, পিটন, PEYTON, এই নাম জন পিটন। জন পিটন ওর বড় সার্ভেয়ার ছিলেন, হচ্ছে একটু বয়সে বড় ছিল রাধানাথ। তিনি দারুণ আঁকতেন, অয়েল পেন্টিং করতে, ওটা তাহলে এক্সট্রা কোয়ালিটি আর কি। উনি এঁকেছিলেন বলে এটাও জেনে রাখুন, জর্জ এভারেস্টের ওই ছবিটা আপনারা দেখতে পান, ওই যে চেয়ারে বসে আছে, পায়ের পাটা ছড়ানো আছে, উনি এঁকেছেন এই রাধানাথ সিকদার এই ছবিটা, যে ছবিটা আপনারা দেখতে পান ইন্টারনেটে, ওই ছবিটা, ওই একটাই ছবি আছে। এই ছবিটা তারপর উনি মারা যেতে এই ছবিটা ওদের ফ্যামিলির হাতে চলে যায়, মানে ওর ভাইয়ের ফ্যামিলি, শ্রীনাথ সিকদারের ফ্যামিলিতে চলে যায়। যে কোনো কারণে হোক ছবিটা একটু অবহেলায় পড়েছিল। 1890 দশকে এই ছবিটা না একটু খারাপ হয়ে গেছিল। তখন একজন শিল্পীকে ডেকে এনে এই ছবিটাকে রেনোভেট করা হয়েছিল, তিনি একটু টাচফাচ করে দিয়েছিলেন, করে দিয়ে নতুন করে করা হয়েছিল। ওনার ছবিটা তো আঁকার পরে ক্যামেরায় তোলা হয়েছিল, উনি তখন মারা গেছেন, ক্যামেরায় তোলা হয়েছিল সাদা কালো, সেই ছবি, ক্যামেরার ছবিটা আমার কাছে আছে। এবার যখন রেনোভেট করা হলো 90 দশকে, মানে 1890 দশকে, রেনোভেশনের পরে আবার ক্যামেরার ছবি তোলা হয়েছিল, সে ছবি আমার কাছে আছে। ফলে দুটো ডিফারেন্সটা আমার কাছে রয়েছে। এই দুটো ডিফারেন্স নিয়েই আমি অয়েল পেন্টিং, দুখানা অয়েল পেন্টিং করেছি রাধানাথ সিকদারের, এই তখন করেছিলাম আর কি। সেইগুলো সব নিয়ে গিয়ে নোয়াপাড়াতে ওই উনি করলেন। উনি বললেন যে স্যার আপনি আসবেন দিন 15 পরে আসবো। তখন ওই সার্ভের ব্যান্ডেলের লোকজনকে নিয়ে আমি গিয়ে আবার গেলাম 15 দিন পরে। ততক্ষণ মাটি তৈরি হয়ে গেছে, রাধানাথ সিকদার মাটি দিয়ে তৈরি হয়ে গেছে। ওরা তো আগে মাটি দিয়ে তৈরি করে, তারপর পাথর এসে ট্রান্সফর্ম করে, ওরা পাথর হোক, ব্রোঞ্জ হোক, যাই হোক, তো মাটি তৈরি গেছে। আমি আপনাদের বলতে দ্বিধা নেই, যদি ছবি আঁকি খানিকটা তো এই পার্সপেক্টিভ গুলো খানিকটা নলেজ আছে। তো আমি ওই মাটি, তখন মাটিগুলো নরম, আমার সেইভাবেই ডাকবেন ওনারা, কারেকশন করতে হবে, যদি করতে করবে, তা আমি ওখানে কারেকশন করে দিলাম সব। ওইখানে 1 ঘন্টা বসে নাকের দিকটা, চোখের দিকটা, কানের দিকটা, যাই হোক গালের দিকটা, এইসব ছবি দেখে দেখে আবার একটু কারেকশন করে দিলাম। উনি বলে দিয়ে বললাম দিস ইজ ফাইনাল, এবার আপনি পাথরে ট্রান্সফার করুন। তারপর আজ সময় নিয়েছে 1 মাস, দিয়ে পাথর, ওই পাথর এখন ওখানে টাঙানো আছে মানে ইনস্টল করা আছে সার্ভে ইনস্টিটিউট ব্যান্ডেলের। আর একটা মূর্তি বসানো হয়েছে এশিয়াটিক সোসাইটিতে, সেটাও ওই সার্ভে যারা কাজকর্ম করে তারাই বসিয়েছে, আমাকে ডেকেছিল, আমিও গেছিলাম সেখানে। তো এই ইতিহাসের কোনো শেষ নেই, যত শুনবেন তত মনে হবে যে বোধ হয় আরে মানুষটা কি কাণ্ড করেছে রে ভাই। ঠিক কথা, ঠিক। আপনাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ রইল, এবং এত সুন্দরভাবে আমাদের আলোকিত করার জন্য, এরকম একটা মহাজীবনী বলবো তো। এবং এখানে আমরা অনলাইন প্ল্যাটফর্মেও অনেক বরিষ্ঠ যারা গুণী মানুষজন আছেন
তাদেরও প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই প্রীতি রঞ্জনের এসিসের পক্ষ থেকে। তো সকলকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের সান্ধ্য আলোচনা শেষ ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, শুভ সবাই ভালো থাকুন।